প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। পায়রা ও মংলা সমুদ্রবন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 10 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার নদীবন্দর সমূহকে 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত, আমি আবার বলছি 4 নম্বর নৌ মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দমকা ঝড়ো হাওয়া সহ ভারীর পরিমাণ হচ্ছে 44 থেকে 88 মিলিমিটার পার 24 ঘন্টা এবং অতি ভারী সেটা 89 মিলিমিটার প্রতি 24 ঘন্টার ভেতরে বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এই হলো আমাদের বুলেটিন। আর আমাদের মনে হয় যে এটা ঘূর্ণিঝড়ের যে নিচের বডিটা, এটা এই সেন্টারটা অতিক্রম করার পরে আস্তে আস্তে এই বডিটাও অতিক্রম করবে পর্যায়ক্রমে। এইটা আমরা তো বলেছি যে 1 থেকে 2 ঘন্টার মধ্যে, অর্থাৎ এটা এখন অলরেডি টাচ করেছে আমাদের কিন্তু উপকূল। হ্যাঁ, আমরা এখানে দিলাম হলো কোয়ার্টার ঈদের ডাটা দিয়ে, সন্ধ্যা 6টার ডাটা দিয়ে দিছি, মানে সন্ধ্যা 6টার পর পরে সে মানে ওই উপকূল অতিক্রম করা শুরু করেছে। স্থলভাগ কেন্দ্রটা, এটা উপকূল বলতে আমরা কিন্তু মংলা বন্দর না, মংলা থেকে দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়ে যে সাতক্ষীরা, খুলনা যে অঞ্চল আছে এই অঞ্চলের ভিতরতে ওই দিক দিয়ে পশ্চিমবঙ্গের যে সাগর আইল্যান্ড আছে এই মাঝখান দেশে ঢুকছে। তার মূল যে কেন্দ্র, কিন্তু তার পেরিফেরাল অংশ অন্যান্য অংশগুলিতে মানে তার প্রভাব পড়ছে, কিন্তু তার মূল কেন্দ্র যেটি সেটি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের উপকূল টাচ করেছে আর কি, এবং অল্প সময় এটা পর্যায়ক্রমে উপরে উঠছে এবং আগামী 5 থেকে 7 ঘন্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে। ভাই, এই ঘূর্ণিঝড়টি যখন আসলে কেন্দ্রটা প্রবেশ করা শুরু করলো তখন বাতাসের গতিবেগ কেমন ছিল এবং এটা আসলে কোন দিকে যাচ্ছে? তখন অ্যাকচুয়ালি বাতাসের গতিবেগ সবচেয়ে কম থাকবে, অর্থাৎ কেন্দ্রটাতে কোনো বাতাস থাকে না, যে সেন্টারটা বা আয়ের মতো যে অঞ্চলটা ওই অংশে কোনো বাতাস থাকে না এবং এই সময় বাতাসটা কম থাকে। আবার যখন নিচের অংশটা ওঠা শুরু করবে তখন আবার বাতাসটা পর্যায়ক্রমে বাড়বে। এই যে কেন্দ্রটা যেটা উঠলো উপকূলে, সেটা আসলে কোন দিকে যে আমরা তো একটু আগে উনি বললেন, আমি এখানে বললাম যে এটা মংলার দক্ষিণ পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূল এদিকে, অর্থাৎ কিছু অংশ ভারতে আছে, কিছু অংশ বাংলাদেশে আছে, এইভাবে অতিক্রম করছে। আপনাদের আর কোনো প্রশ্ন না থাকলে আমরা বাংলাদেশের উপরে আস্তে আস্তে উঠতেছি, মানে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাটের যে অঞ্চলটা এখান থেকে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। আমরা আমাদের অংশটা বললাম, কিন্তু ভারতের কিছু অংশ আছে, এটা ওনারা বলবেন। আর এই যে বৃষ্টিপাত হচ্ছে মাঝে মাঝে থেমে থেমে আরো হবে,
এবং কালকে সারাদিনই বৃষ্টি হবে। বিশেষ করে আমাদের মানে আমাদের ঢাকা সহ উত্তরের অংশে বৃষ্টি আরো বাড়বে। শামীম ভাই, আপনি যেহেতু বলছেন যে আসলে কেন্দ্রটা উপকূল ছুঁয়েছে, সেই ক্ষেত্রে এখন ওই এরিয়াগুলোতে, উপকূলীয় এলাকাগুলোতে কি এই মুহূর্তে জলোচ্ছ্বাস হচ্ছে কিনা বা এরকম কোনো তথ্য আছে কি আপনার কাছে? না, জলোচ্ছ্বাস আমি সেটা হচ্ছে না। সেটা যেটা আমি বুঝি যে এই রাত্রি 9:30 না 9:40 দিকে একটা জোয়ার আছে এবং এই জোয়ারের সাথে এই বায়ুতাড়িত যে ফোর্স শক্তি এটা জলোচ্ছ্বাসকে আর একটু বৃদ্ধি করবে। এখন কিন্তু অপোজিট ফেজে আছে, ভাটা আছে, ভাটা ফেজে আছে, জোয়ার ফেজে নাই। জোয়ার শুরু হবে আবার 9:45 থেকে, আবার আস্তে আস্তে জোয়ার শুরু, তখন আবার জোয়ারটা বাড়বে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে আমাদের যে মানে ওই অঞ্চলে যে নদী আছে, উপকূল অঞ্চল, ওখানে ভাটার সময় কেন্দ্রটা যে সময়ের মধ্যে পাস করবে তখন আসলে জোয়ার ছিল না। এখন সম্ভাবনা হ্যাঁ, কিছুটা পরবর্তীতে যখন আবার জোয়ার হবে সেখানে যখন যে ফোর্সটাও থাকবে, সেই উইন্ড ড্রিভেন যে ফোর্সটা, সে তার কারণে আবার একটু জোয়ার পাওয়া যাবে, অর্থাৎ জলোচ্ছ্বাস পাওয়া যাবে। না, মূল কেন্দ্র এত সময় লাগবে না। আমি তো বললাম যে 1 থেকে 2 ঘন্টার ভেতরে এটা মূল কেন্দ্র উঠে যাবে। জি, এখনো মূল কেন্দ্রটা উপকূলে পৌঁছায়নি। টাচ করেছে। না না, সন্ধ্যা 6টার ডাটা নিয়ে শামীম ভাই, আপনি যে বললেন এখন যে আসলে উপকূলে উঠেছে, এই হচ্ছে এই জিনিসটা যদি আপনি স্বাভাবিক ভাষায়, মানে সাধারণ ভাষায় যেটা কমিউনিকেটিভ ভাবে যেটা বলে দেন, আমরা মনে হয় যে এখানে একদম ডিটেইল আছে। এটা যদি সাধারণ মানুষের জন্য একটু বলে দিন, সাধারণ মানুষকে আপনারা বিশ্লেষণ করে বলেন। আমি একটু আবারও বলি, 1 থেকে 2 ঘন্টার মধ্যে মূল ঝড়টি উপকূলে আঘাত, মূল ঝড় নয়, এটা কেন্দ্র অগ্রভাগ, একটু অগ্রভাগ। না, অগ্রভাগ তো দুপুরের পরে, আমি অগ্রভাগটা কিন্তু দুপুরের পর থেকে বিভিন্ন অংশে তার মানে অগ্রভাগে প্রভাব পড়েছে। অগ্রভাগ যখন ভিতরে ঢুকে ল্যান্ডের ভিতরে চলে আসে, ওর মাঝখানে কেন্দ্র থাকে। সেই কেন্দ্রটা সন্ধ্যা 6টার পরে আমাদের উপকূলটা করা শুরু করেছে। কেন্দ্রটার মাঝখানে এত বড় একটা জিনিস থাকে, 400 থেকে 500 কিলোমিটার। না, কেন্দ্র না, পুরো বডিতে তার 400, কেন্দ্র থাকে 40 থেকে 50-60 কিলোমিটারের মধ্যেই থাকে। এই কেন্দ্রটা শুরু করেছে সন্ধ্যার পরে। কোন জেলা ঝড় পুরো বডিটা বললে আমি যে জেলাগুলোর কথা বললাম সবগুলোর উপর দিয়ে যাবে। 400 বাংলাদেশের এই উপকূল পুরাটাই বাংলাদেশের উপকূলে প্রভাব পড়বে। মূল কেন্দ্র না, পুরো সাইক্লোনটা। ভাই একজনে বলেন, আমরা ফ্রেম পাচ্ছি না। আচ্ছা, আমি একটু আমি ক্লিয়ার করি। আপনার সাইক্লোনটার বডি হচ্ছে, পুরো বডি হচ্ছে 400 থেকে 500 কিলোমিটার, অর্থাৎ রেডিয়াস হচ্ছে 250 কিলোমিটার। আর যদি ব্যাস ধরি তাহলে 400 থেকে 500 কিলোমিটার। তো এই পুরো সাইক্লোনটা মোটামুটি বাংলাদেশের প্রায় সব অঞ্চলের উপর দিয়েই যাবে বডিটা। আর কেন্দ্রটা সেটা ছোট, সেটা 40 থেকে 50 কিলোমিটার, এবং এটা পর্যায়ক্রমে আমাদের টাচ করছে। আগামী 1 থেকে 2 ঘন্টার ভেতরে এটা আমাদের উপকূল অতিক্রম করে আমাদের ল্যান্ডে ঢুকবে। হ্যাঁ, যখন জোয়ার আসবে তখন এই যে বায়ুতাড়িত যে শক্তিটা যেটা সাইক্লোনে আছে, তার কারণে আবার পানি বাড়বে। সেটা আমরা তো বলেছি যে 6 থেকে 8 থেকে 12 বলেছি, এর মাঝে থাকবে, কম বেশি হবে আর কি। মানে টেন্টেটিভ একটা আছে যে এখন ঝড়ের গতিবেগ কত? ঝড়ের কোনটা? এই যে একটা তো দুইটা, একটা মুভ করতেছে, আর একটা আপনার এটা হচ্ছে 90 কিলোমিটার ঘন্টায় 90 কিলোমিটার, যা ঝড়ো হাওয়া আকারে 120 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
আগানোর না না আরো একটু বেশি হবে, কারণ এখন একটু ফাস্ট হয়ে যাচ্ছে। এবং এটা আমি বলি যে এটা যখনই উপরে উঠে যায় খুব দ্রুত ফাস্ট আগায়, দ্রুত চলে যায়। এটা যেহেতু এখন লাইন দিয়ে প্রবেশ করেছে, মোটামুটি নিস্তেজ হতে কত সময় লাগতে পারে? তো 5 থেকে আমরা কিন্তু বলেছি ওখানে 5 থেকে হ্যাঁ 7 ঘন্টা 7 ঘন্টার মধ্যে সে কমপ্লিট। সে উপকূল অতিক্রম করবে, এরপরে বাংলাদেশের ভেতরে ঢুকবে। ভেতরে ঢোকার পরে কিন্তু একটু স্ট্যাগনেন্ট থাকবে, বৃষ্টি দিয়ে এটা বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে যাবে, স্থল লঘুচাপে পরিণত হবে। এবং ঝড়ের প্রভাবে যে বৃষ্টিপাত সেটা মোটামুটি কতদিন নাগাদ থাকবে এটা প্রভাব? এটা কালকে পর্যন্ত থাকবে, কালকে সারাদিনই সারাদিনই মোটামুটি থাকবে, ঢাকার দিকে থাকার সম্ভাবনা আছে। প্রান্তিক বৃষ্টিপাত হতে পারে। হ্যাঁ, তবে সিলেটে মানে প্রথমে ভারী বৃষ্টিটা হওয়ার পরে এটা সিলেটের নেচারই, এই পাহাড় থাকার কারণে অল্প অল্প বৃষ্টি অনেক দিন হয়। কাজে আমরা আমাদের 10 দিনের পূর্বাভাসে প্রতিদিনই দেখেছি যে সিলেটে একটু একটু বৃষ্টি আছে। অর্থাৎ এই সিস্টেমে মোটামুটি আজ রাত এবং আগামীকাল পর্যন্ত দেশের উপর বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। এর পরবর্তী থেকে বৃষ্টির প্রবণতা কমে যাবে এরপরে থেকে। সর্বোচ্চ গতিবেগ আমরা এখনো বলবো না, এটা আমরা পরের পুরো মানে এটা হওয়ার পরে আমরা এটা ক্যালকুলেট করতে পারি, কারণ এরপর আবার বাড়তে পারে আবার কমবে, এভাবে কিন্তু মানে আমাদের হচ্ছে। তা আমাদের এইগুলা সব রেকর্ডেড আছে, এগুলা দেখে অনেকগুলা স্টেশন, এগুলা দেখে আমরা বের করবো যে কোথায় সর্বোচ্চ গতিবেগ ছিল। কাছাকাছি সময় যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে এটার চেয়ে এটার থেকে কি বেশি নাকি মানে প্রকাশের প্রোডাক্ট করে? এটা অ্যাকচুয়ালি মুখা কয়েকদিন আগে আসলে মুখা যা মায়ানমারের উপর দিয়ে চলে গেছে গত বছর এই মে মাসে, ওর স্পিড কিন্তু এর থেকে অনেক বেশি ছিল, অনেক বেশি ছিল। অনেক বেশি ছিল। এটা কিন্তু নর্মাল যে মানে একটা ঘূর্ণিঝড়, মাঝারি ধরনের একটা আচ্ছা, ঘূর্ণিঝড়টাকে আপনি ব্যাখ্যা করবেন যে মানে কোন লেভেলের ঘূর্ণিঝড় হয়েছে? এটা আমরা বলবো ক্যাটাগরি 2। ক্যাটাগরি 2 হচ্ছে 88 মানে 88 মিলিমিটার কিলোমিটার পার আওয়ারের উপরে যদি স্পিড ওঠে তাইলে এটা 2-তে চলে যায়, অর্থাৎ সবচেয়ে একেবারে এটার 120 পর্যন্ত সর্বোচ্চ। আর 88 কিলোমিটার পার আওয়ারের যদি স্পিড কম থাকে তাইলে এটাকে আমরা বলি ক্যাটাগরি 1, যেটা 65 থেকে 88। এবং এটা হচ্ছে শুধু ঘূর্ণিঝড়। এরপরের স্টেজ হচ্ছে প্রবল ঘূর্ণিঝড়, এরপরের স্টেজ হচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড়, এরপরে হচ্ছে না হ্যারিকেন কোর আছে একটা, হ্যাঁ এক্সট্রিম যেটা হারিকেন কোর, সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম উইথ হ্যারিকেন ইন্টেন্সিটি, এর একটা স্টেজ আছে। এরপরে 220-এর উপরে যদি ওঠে সেটা হচ্ছে সুপার সাইক্লোন। কাজে এটা আপনারা বিবেচনা করেন যে এটা মধ্যম মানের মিডিয়াম। আমি হ্যাঁ প্রবল ঘূর্ণিঝড়, যেটা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এটার নাম। এই ক্যাটাগরিটা হচ্ছে সিভিয়ার প্রবল, এরপরে অতি প্রবল, তারপরে হ্যারিকেনের তীব্রতা বিশিষ্ট, তারপরে হচ্ছে সুপার সাইক্লোন, যেটা বাংলাদেশে মাত্র 3টা আমাদের ইয়েতে ছিল, যে 70 সালের সাইক্লোনটা ছিল সুপার সাইক্লোন, এবং এটা 91-এর সাইক্লোন ছিল সুপার, আর সিডর ছিল 97-এর সাইক্লোন ছিল সুপার সাইক্লোন। 2007-এ ছিল সিডর ছিল সুপার সাইক্লোন, আর 91 সালে যেটা সাইক্লোন ছিল ওটাও সুপার সাইক্লোন ছিল। আইলাতে মাত্র 110 কিলোমিটার স্পিড ছিল, কিন্তু জলোচ্ছ্বাসের কারণে যে এখন পর্যন্ত বাঁধ ভেঙে জলোচ্ছ্বাসের কারণে যে লবণাক্ত পানি ঢুকে গেছে উনি সেটা বোঝাতে চেয়েছেন, এই ভয়াবহতা। বাতাস না, একটা সাইক্লোনের 3টা ডাইমেনশন থাকে, একটা হচ্ছে বাতাস, একটা হচ্ছে বৃষ্টিপাত, আর একটা হচ্ছে জলোচ্ছ্বাস। তো এখানে জলোচ্ছ্বাসটা একটু বেশি আমরা বলেছি, এবং অলরেডি কিছুটা হয়েছে, আপনারা জানেন যে বাঁধ ভেঙে গেছে। হ্যাঁ, আর বৃষ্টিটাও একটু বেশি হবে, যেহেতু বর্ষাকালের আগ মুহূর্তে এটা হচ্ছে। বর্ষাকালের সময় এমনিতেই বাতাস আমাদের মুখী থাকে, দেশে বাংলাদেশের মুখে থাকে, যার জন্য এটাতে বৃষ্টিটা একটু বেশি হবে, এইটাই হচ্ছে উনি বলছেন। আর বাতাসের গতিবেগের দিক দিয়ে এটা ভয়াবহ না, খুব শক্তিশালী না। কাজে 3টা ডাইমেনশন, তো যে এটা 3টা ডাইমেনশন 3 ধরনের প্রভাব, তো ওই অর্থে উনি বলেছেন। হ্যাঁ না, আইলার মতোই জলোচ্ছ্বাস,
আয়লা তো বাতাস কম ছিল, মাত্র 100 কিলোমিটার এরকম আশেপাশে ছিল, কিন্তু তার জলোচ্ছ্বাস এত বেশি ছিল। হ্যাঁ, এই যে শোনেন, আপনি এই জিনিসটা চিন্তা করেন যে এটা একটা সাইক্লোনের মাঝখানে সেন্টার। আমরা বলেছি যে আগে অগ্রভাগ টাচ করেছে এবং সেই কাজ চলছে, সেটা আমরা বলছি আগে। এখন আস্তে আস্তে সেন্টারে আসছে, এরপরে নিচের অংশটুকু আসবে। তো এই যে আমরা আগের কথা বললাম যে এটা অগ্রভাগ টাচ করেছে, সেটা অগ্রভাগটা পার হয়ে গেছে, এখন সেন্টার, এরপরে নিচের অংশ। হ্যাঁ, এইভাবেই আগাচ্ছে। একটু 19-20 হবে সময়ে, একদম পিন পয়েন্ট করা সম্ভব না। আমরা লাস্ট মানে তাপপ্রবাহের পর থেকে আপনাদের এখানে প্রায় 1 মাস ধরে আমাদের যাত্রা চলছে। আমরা যেটা দেখি যে আপনাদের এখানে যথেষ্ট পরিমাণ জনবল সংকট আছে। এখন যেহেতু একটা ক্রিটিক্যাল সময়, এই সময় আপনাদের এই জনবল সংকটের ফলে আপনাদের কাজে কোনো মানে আপনারা ব্রেক পাচ্ছেন কিনা, কিংবা কোনো আপনাদের শোনেন, এইটা নিয়ে তো সরকারের ভেতরে তো কাজ চলছেই, অলরেডি মিটিং একটা হয়ে গেছে, মানে আমাদের রিক্রুটমেন্ট রুল, এটা ছাড়া তো আর রিক্রুট করা যায় না। আর অর্গানোগ্রাম অলরেডি পাস হয়ে গেছে, সরকারি জিও জারি হয়ে গেছে, এরপরে রিক্রুটমেন্ট রুল। এটা হলে আমাদের মহাপরিচালক হবে, যেটা নাকি ডাইরেক্টর এখন, এটা মহাপরিচালক হবে, এবং আরও সেইভাবে আপগ্রেডেশন হবে। যারা ডিডি আছেন 5 নম্বর গ্রেডে, এরা ডাইরেক্টর হবে, 5 জন এরকম ডাইরেক্টর থাকবে, আর মহাপরিচালক থাকবে 1 জন। তো এইটা অনেকটুকু আগায় গেছে। আমরা ধৈর্য ধরে আমরা অপেক্ষা করতেছি, এবং আমরা কিন্তু ওই যে 3 গুণ 2 গুণ করে কাজ করতেছি। কারণ আমরা জানি সরকারের এই প্রসেসটা শেষ না হলে আপনার এই রিক্রুটমেন্ট কখনো সম্ভব না। কাজেই আমরা চেষ্টা করতেছি। আর এই যে জনবল সংকট, এটা কিন্তু অনেক ডিপার্টমেন্টে এখনো চলছে। যাই হোক, আমরা এটা নিয়ে আমাদের কোনো নাই, আমরা মনে হয় আজকে শেষ করতে পারি।